মার্কেট অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটা সামগ্রিক মার্কেট অ্যানালিসিস করব এই ভিডিওতে এবং তার সঙ্গে নিফটি মিড ক্যাপ এবং নিফটি স্মল ক্যাপেরও একটু ডিটেলে অ্যানালিসিস করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনারা যারা নিফটির অ্যানালিসিস দেখেছেন অলরেডি, যেটা আমি আপলোড করেছি, সুতরাং নিফটিকে নিয়ে আমি এখানে বিশেষ কিছু আলোচনা করব না। আপনারা যদি বিস্তারিতভাবে নিফটির অ্যানালিসিস দেখতে চান তাহলে ওই ভিডিওটি দেখতে পারেন। আজকে নিফটি কিন্তু মোটামুটিভাবে আপনারা বলতে পারেন যে নিচের দিকে চলে এসেছে। এখান থেকে উপরে ওঠার একটা সুযোগ আছে। ইমিডিয়েট সাপোর্ট জোন আছে 500, 450, অর্থাৎ 22,500 এবং 22,450, তারপর 22,200 এবং উপরের দিকে কিন্তু একটা গ্যাপ তৈরি করে এসেছে। সেই গ্যাপটাকে সে পূরণ করতে যেতেও পারে এবং প্রফিট বুকিংয়ের কিন্তু সময় এসেছে যে শর্টগুলো তারা করে রেখেছিল এফআইসরা আমাদের ফিউচার্সে। সুতরাং একটা উপরের দিকে মুভ আমরা দেখতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত না 23,000-এর উপরে ক্লোজিং দেবে এবং সাস্টেন করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেট উঁচুতে সেটা আমরা বলতে পারি না। তো চলুন এক এক করে আমরা দেখি যে টোটাল মার্কেটটা কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তো তার জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের ওয়াচ লিস্টে, কিছু দেখি যে কোন জায়গাগুলোতে দাঁড়িয়ে রয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনগুলো দেখাতে চাইছি। দেখুন, নিফটি যেখানে 1%-এর বেশি পড়েছে, ব্যাঙ্ক নিফটি এবং ফিন নিফটি তারা কিন্তু অনেকখানি কম পড়েছে, 0.67 এবং 0.77%। এবং মিড ক্যাপ, অরিজিনাল মিড ক্যাপ যেটাতে অপশন ট্রেডিং হয়, এই মিড ক্যাপ 150 বা ইত্যাদি নয়, তো সিলেক্ট যেখানে, সেটা হচ্ছে দেখুন 0.65% পড়েছে। তাহলে দেখুন নিফটি কিন্তু যেখানে প্রচুর পড়েছে সেখানে মিড ক্যাপ নিফটির মতো জিনিস কিন্তু 0.65% পড়েছে। এবং জুনিয়র, সাধারণত জুনিয়র অর্থাৎ নেক্সট 50 যেটা, তো যদি মনে করুন যে 51% পড়ে, তাহলে নেক্সট 50 কিন্তু 1%-এর থেকে বেশি পড়ে। এখানে কিন্তু খুব যে বেশি পড়েছে তা নয়, 1%, 1.06% যেখানে নিফটি 50 পড়েছে, জুনিয়র পড়েছে 1.18%, অর্থাৎ কাছাকাছি রকমই পড়েছে। অথচ এটা কিন্তু অনেক বেশি পড়ার কথা, কারণ এখানে অনেক বেশি ফল অলরেডি চলে এসছে। এবং ব্যাংকিং সেক্টরে আমরা কিন্তু একটা পজিটিভ নোট, তুলনামূলকভাবে একটা পজিটিভ নোট কিন্তু দেখতে পাচ্ছি। আমরা ইন্ডিয়া ভিক্সকে নিয়ে আমরা পরে আলোচনা করছি, আগে একটু ব্রড ইন্ডাইসেসগুলোকে নিয়ে আমরা দেখে নিন। দেখুন, এই ডেটাটা মনে রাখবেন যে 1.06% হচ্ছে নিফটিতে পড়েছে। তার তুলনায় কারা কারা কাছাকাছি সেগুলো আমরা দেখব। যদি আমরা নিফটি 500-কে দেখি তাহলে দেখবেন 1.07%, মোটামুটিভাবে আমরা বলতে পারি। এবারে আমরা চলুন মিড ক্যাপ 150-কে নিয়ে একটু আলোচনা করি। যে মিড ক্যাপ 150 দেখুন 0.95% পড়েছে, 0.95% পড়েছে। তাহলে এটি 1.06%-এর থেকে কম না কম। সুতরাং তুলনামূলকভাবে একটুখানি মিড ক্যাপ নিফটি কিন্তু স্ট্রং আজকের দিনে। এবং যদি আমরা স্মল ক্যাপ 250-র কথা চিন্তা করি, তাহলে দেখব স্মল ক্যাপ কিন্তু একটু বেশি পড়েছে, 1.1221%। সুতরাং এর থেকে একটু বেশি দুর্বল। তাহলে মিড ক্যাপকে আমরা একটু শক্তিশালী দেখছি, আর স্মল ক্যাপকে একটুখানি কি দেখছি, একটুখানি যেন সবল। এদেরকে আমরা একটু ডিটেলে দেখব। তার আগে ব্রডার ইন্ডাইসেসগুলোকে আর একটু ভালো করে দেখে নিই। দেখুন, তুলনামূলকভাবে যদি আমাকে বলতে হয় সেক্টরাল ইন্ডাইসেসগুলোর মধ্যে, তাহলে দেখুন অটোতে একটুখানি পজিটিভিটি এসছে। এই বাজারেও কিন্তু অটো পজিটিভিটিতে এসেছে, একটু পজিটিভ। মেটালকে আমরা আগের দিন দেখেছিলাম একটুখানি শক্তিশালী, কিন্তু আজকে মেটালকে ধুইয়ে দিয়েছে, গ্রেটার দেন 2%-এর নিচে কিন্তু মেটাল নেমে গেছে। আচ্ছা, আমরা যদি এফএমসিজি সেক্টরকে দেখি তাহলে পজিটিভ। এই লালের দুনিয়াতে মাত্র দুটি রয়েছে যেটি কিন্তু পজিটিভ, অটো এবং এফএমসিজি সেক্টর। এছাড়া আর কোন সেক্টর একটুখানি সবল আমরা একটু দেখব, সেটা হচ্ছে ফার্মা। তাহলে তিনটি সেক্টর এই বাজারে কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটুখানি করে আমাদেরকে কি দিয়েছে, শক্তি দিয়েছে। এছাড়া পিএসইউ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক। দেখুন, প্রাইভেট ব্যাংক আপনার পড়েছে 0.39%,
এবং পিএসইউ ব্যাংক পড়েছে 0.29%। বুঝতেই পারছেন কেন ব্যাংক নিফটি এবং ফিন নিফটি তুলনামূলকভাবে শক্তিশালী। কারণ হচ্ছে এই ব্যাংকিং সেক্টর কিন্তু তবুও একটুখানি কি হয়েছে আপনার শক্তিশালী। আইটি সেক্টরের মারাত্মক অবস্থা, 2.5%-এর বেশি 2.71% কিন্তু আইটি সেক্টর পড়ে গেছে। সুতরাং আইটি সেক্টরকে বলুন, মেটাল বলুন, আপনি ফার্মা বলুন, হ্যাঁ, তো এইগুলো ফার্মা বলছি, মেটাল এবং আপনার হচ্ছে আইটি সেক্টর, এই দুটোতে কিন্তু প্রচুর পরিমাণ আমাদের মার্কেট পড়ে গেছে এই সেক্টরগুলোকে। তুলনামূলকভাবে কনজিউমার ডিউরেবলস আগের দিনেও দেখেছিলাম শক্তিশালী, আজকেও দেখতে পাচ্ছি আমরা শক্তিশালী। আচ্ছা, এছাড়া আপনারা দেখতে পারেন যে কনজামশন কিন্তু 0.49% পড়েছে, 0.45% পড়েছে। ডিফেন্স সেক্টর কিন্তু একটুখানি শক্তিশালী, 0.61% কিন্তু পজিটিভ, 0.16% কিন্তু পজিটিভ। আচ্ছা, আর কাকে ডাটা দেখতে পাচ্ছি? আর আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ডিজিটাল, এটা নিয়ে আলোচনা করার বিশেষ কিছু নেই। তাহলে তুলনামূলকভাবে যদি আমাকে বলতে হয় আজকের দিনে আপনারা খুব পরিষ্কার হচ্ছেন। অটো সেক্টর আজকে পজিটিভিটি দেখিয়েছে, আজকে পজিটিভিটি দেখিয়েছে এফএমসিজি, আজকে দেখিয়েছে আপনার হচ্ছে আইটি সেক্টর তো অত্যন্ত পড়েছে। আরেকটি কোন সেক্টর? ফার্মা সেক্টর, এবং ফার্মা সেক্টরের সঙ্গে ডিফেন্স, তার সঙ্গে হচ্ছে কনজামশন, এরা একটু পজিটিভিটি দেখিয়েছে, আর বাকিগুলো কিন্তু খুব দুর্বল। ব্যাংকিং সেক্টর একটুখানি পজিটিভিটি দেখিয়েছে। এবারে আমরা একটু ডিটেলে চলে যাব কিসের অ্যানালিসিসে, যেটার জন্য আপনারা বারবার করে বলেছিলেন, সেটা হচ্ছে মিড ক্যাপ 150। তো মিড ক্যাপ 150কে প্রথমে আমরা কিসে দেখব? মিড ক্যাপ 150কে আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখি। তো মান্থলি টাইম ফ্রেমে দেখুন বিশেষ কিছু পরিবর্তন হয়নি। মিড ক্যাপ 150 যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত সাপোর্ট নিচ্ছে। চলুন আমরা চট করে একে উইকলি টাইম ফ্রেমে দেখে নিই। উইকলি টাইম ফ্রেমে আমরা নিফটি চলে আসুক, এখানে একটু বড় না করলে আমি দেখতে পাচ্ছি না আপনাদের, হ্যাঁ এইটা ঠিক আছে। আচ্ছা দেখুন, এফএমসিজিকে বন্ধ করি। দেখুন আজকে সপ্তাহর শুরু হয়েছে কেবল সোমবার। আপনারা যদি দেখেন তাহলে এইটি হচ্ছে আমার লেভেল ছিল, এবং দেখুন এখানে এক্স্যাক্টলি কী করছে, একটু ডাউন হয়েছে, ডাউনে খুলেছে ঠিকই, কিন্তু সাপোর্ট নিয়েছে কিন্তু এই রেজিস্ট্যান্স জোন থেকে। সুতরাং উইকলি টাইম ফ্রেমে এখনও পর্যন্ত ভেঙে পড়ে গেছে সেটা আমরা বলতে পারছি না। এবারে চলে যাব আমরা ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে 150 মিড ক্যাপ 150 কী বলছে? ডেলি ক্যান্ডেলে দেখুন সে কী করেছে, রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মাঝে আছে এবং চ্যানেলের মধ্যেই রয়েছে। সুতরাং খুব যে বেশি একটা এতে ফল এসেছে তা কিন্তু নয়, কোনো একটা জায়গাতে সে সাস্টেন করার চেষ্টা করছে। যদিও 17,800 18,000 পর্যন্ত সে কিন্তু আরও 500 পয়েন্ট কিন্তু নিচের দিকে নামতেও পারে। কিন্তু নিচে থেকে আপনারা যদি একটু ভালো করে দেখেন, একটু বড় করে দেখেন, আমি একটু যদি ছবিটাকে অফ করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে এটি কিন্তু দেখুন নিচে থেকে একটা বাইং এসেছে, নিচে থেকে কিন্তু একটা বাইং এসেছে, যে নিচের মুভমেন্টে এসেছে, যেটা গ্যাপ ডাউন হয়েছে আপনারা বলতে পারেন, সেই গ্যাপ ডাউনের কিছুটা হলে পরে সে রিকভারি করার চেষ্টা করেছে এবং নিচে থেকে কিন্তু একটা বাইং এসছে, যার জন্য আমরা দেখতে পাচ্ছি খুব বেশি যে মিড ক্যাপ নিফটি পড়েছে তা নয়। এবারে চলুন, মিড ক্যাপ তো হয়ে গেল, এবার আমরা একটু স্মল ক্যাপের দিকে নজর যাই। স্মল ক্যাপ 250 কী করছে? স্মল ক্যাপ 250 কিন্তু আমাদের মান্থলি টাইম ফ্রেমে আমাদের সাপোর্ট নিচ্ছে, এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স ভাঙেনি, সুতরাং নতুন করে এখানে কিছু বলার নেই। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি যে স্মল ক্যাপ 250কে উইকলি টাইম ফ্রেমেও কী করছে, দেখুন উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমাদের একটুখানি গ্যাপ ডাউন করেছে, কিন্তু এর যে আগেকার দিনের যেটা ওপেনিং, সেই ওপেনিংকে কিন্তু ভাঙেনি, বা তার আগের দিনের যে লো সেটাকে কিন্তু সে সেখান থেকে সাপোর্ট নিয়ে উঠেছে, সেটাকে কিন্তু এখনও ভেঙে দেয়নি, অর্থাৎ সম্মান এখনও রেখেছে এই জায়গাটাতে। 14,000 আপনার ধরুন কত হবে এটা দেখি, একদম এক্স্যাক্ট পয়েন্টটা দেখে আপনাদেরকে বলে দিচ্ছি আমি, সেটা হচ্ছে 14,368-68তে সে কিন্তু সাপোর্ট নিয়ে 14,558 হাই, লো দিয়েছে
376। তো 376 থেকে কিন্তু সে সাপোর্ট নিয়ে উপরের দিকে গেছে এক্স্যাক্টলি এই পয়েন্ট এবং এই পয়েন্টে। যদিও উপরের দিনে যে ক্লোজিং সেখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেটাকে সে ভাঙতে পারেনি। যতক্ষণ পর্যন্ত না এই রেঞ্জে আটকে থাকবে, এর উপরে গেলে পরে তার প্রথম রেজিস্ট্যান্স হবে এই রেঞ্জটা, আর নিচের দিকে গেলে পরে তার সাপোর্ট হবে এই রেঞ্জটা। সুতরাং 15,400 প্রায় 1000 পয়েন্ট 900 পয়েন্ট পর্যন্ত উপরে তার আমাদের রেজিস্ট্যান্স আছে। তার আগেও কিন্তু একটা হালকা রেজিস্ট্যান্স আছে 15,000-এ, যেটা আমরা ডেলি ক্যান্ডেলে আমরা দেখতে পাবো। আমরা যদি ডেলি ক্যান্ডেলে নিফটি স্মল ক্যাপ 250-কে লাগাই, তাহলে দেখব গ্যাপ ডাউন হয়েছে ঠিকই, কিন্তু এও কিন্তু সেই রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ। রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ। নিচে কিন্তু এসে এই সাপোর্ট জোন থেকে কিন্তু একটুখানি দূরে আছে, একবারে পড়ে গেছে তা নয়। হতে পারে এখান থেকে পড়তে পারে, কারণ এই রেঞ্জে এসে ধাক্কা খেয়েছে, রেজিস্ট্যান্স খেয়েছে, নিচের দিকে আসতে পারে, এবং আসার পর সে কেমন মুভ করবে দেখব আমরা। স্মল ক্যাপ কিন্তু তুলনামূলকভাবে মিড ক্যাপের থেকে বেশি দুর্বল আছে, কারণ নিফটি যেখানে বড় নিফটি যেখানে এত পার্সেন্ট পড়ে গেছে, সুতরাং এরপরেও স্মল ক্যাপ কিন্তু 1.21% পড়েছে। একটুখানি শক্তিশালী দেখিয়েছে, কিন্তু নিফটির তুলনায় কিন্তু দুর্বল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবারে আমরা গ্লোবাল ভিউজগুলো একটু দেখি, তার মধ্যে ইন্ডিয়া ভিক্সকে যদি দেখেন, চার্ট দেখুন লাগানোই আছে। আমরা আগের দিনে বলেছিলাম এবং দাগ দিয়ে রেখেছিলাম যে এটি আমাদের একটি রেজিস্ট্যান্স জোন, যতক্ষণ পর্যন্ত না এটি হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, যারা এখনও পর্যন্ত ভিডিওর সঙ্গে যুক্ত রয়েছেন, শুনছেন, তাদের হয়তো কাজে লাগবে। দেখুন এখানে কিন্তু ভিক্স পড়ছে, ইন্ডিয়া ভিক্স নিচের দিকে নামছে, মার্কেটও কিন্তু নিচের দিকে নেমেছে। এখন সাধারণত এদের দুজনের মধ্যে তো আমরা জানি ইনভার্স সম্পর্ক। দুজন যখন একই দিকে মুভ করছে, তখন খুব দ্রুত দুটোর মধ্যে একজন কিন্তু কারেক্টেড হবে, মানে কিন্তু পড়ে যাবে তা নয়। একজন কিন্তু তাদের নিজের গতিপথটা নির্ধারণ করবে, কারণ দুটোই একই সঙ্গে একই রকমভাবে মুভ করতে পারে না। যদি করতে থাকে, তাহলে একজন কিন্তু হয় এ উপরে ভেঙে ঢুকে যাবে, কারণ এ বাড়লে পর ওর নিচে নামাটা স্বাভাবিক, আর নচেত নিফটি উপরে উঠবে এবং এ নিচের দিকে নামবে। সুতরাং দুজন যখন একদিকে মুভ করতে শুরু করেছে, তখন কিন্তু দুটোর মধ্যে একটা ঘটনা ঘটবে। সুতরাং আমার তো মনে হচ্ছে একটা পুলব্যাক আসার সম্ভাবনা আছে। কি ঠিক হয়, ভিক্স না নিফটি 50, সেটা আমরা দেখব। যাই হোক, দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে সে মান্যতা দিচ্ছে, এবং মান্যতা দিয়ে উপর থেকে ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে। এখনও পর্যন্ত গিফট নিফটি 223 পয়েন্ট পরে রয়েছে। এখনও পর্যন্ত গিফট নিফটি কিন্তু আমাদের কত পয়েন্ট পরে রয়েছে, 225 পয়েন্টের মতো নেগেটিভ চলছে গিফট নিফটি। চলুন আমরা একটু গ্লোবাল ভিউজটাকে নিয়ে নিই। এই মুহূর্তে যেহেতু রান করছে মার্কেট, তো আমরা একটা যদি দেখি যে ডিজেআই অর্থাৎ ডাউ জোন্স কিন্তু একটুখানি রিকভারি করেছে, 112 পয়েন্টের মতো, 112 পয়েন্টের মতো রিকভারি করেছে। যেখানে এসপিএক্স সেও কিন্তু আচ্ছা 500, সেও কিন্তু ভালো রিকভারি করেছে, -4 মাত্র। এবং যদি আমরা ন্যাসড্যাক দেখি, ন্যাসড্যাকও কিন্তু খুব বেশি পড়েনি, 0.6%-এর মতো ন্যাসড্যাক পড়েছে। সুতরাং আমেরিকান মার্কেটকে একটুখানি যে ফলটা এসেছিল, সেই ফলটার পর একটুখানি যেন বাউন্স ব্যাক করতে আমরা দেখছি। একদম যে ঘুরে গেছে তা নয়, একটুখানি বাউন্স ব্যাক করতে আমরা দেখছি। আচ্ছা, তেলের যদি কথা ধরেন, তাহলে তেল আপনারা দেখতে পাচ্ছেন ইউকে অয়েল কিন্তু 0.69% বেড়েছে, ইউকে অয়েল। এবং ইউএস অয়েল যদি দেখেন, তাহলে সেও কিন্তু 0.72% বেড়েছে। গোল্ড বেড়েছে 0.18%। গোল্ড বাড়া মানে কিন্তু মার্কেটে ফিয়ার বাড়া। সুতরাং মার্কেটে ভয় ঢুকেছে বলে গোল্ড কিন্তু বাড়ছে। আচ্ছা, গোল্ডে যদি আমাদের M6কে ধরুন, আমাদের M6 করলে পরে কিন্তু 17% গোল্ড ধরেছে। ক্রুড অয়েলের দাম সামান্য পড়েছে, এবং ন্যাচারাল গ্যাসের দাম কিন্তু বেশ খানিকটা পড়েছে। 7.63% ন্যাচারাল গ্যাসের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফল করেছে। আচ্ছা, ডলার ইন্ডেক্স যদি দেখেন, তাহলে একটু কমেছে, এবং আমাদের ডলার যদি দেখেন অর্থাৎ ইউএসডি আইএনআর, সে কিন্তু এখনও পর্যন্ত দেখুন কালকের যে রেজিস্ট্যান্স জোনটাকে আমরা এঁকে দিয়েছিলাম, ঠিক একই রকম সে করেছে, সেটাকে কিন্তু পার করে উপরের দিকে যায়নি, কিন্তু এই
রেজিস্ট্যান্সকে সে সমীহ করছে। যতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্সটাকে সমীহ করবে, যতক্ষণ পর্যন্ত নিচের দিকে নামবে, তত আমাদের মার্কেটের জন্য ভালো হবে। কিন্তু সামান্য খানিক উপরের দিকে ট্রেন করেছে, কিন্তু রেজিস্ট্যান্সকে এখনও ভেঙে উপরে যেতে পারেনি। সুতরাং এই গেল যে গ্লোবাল যে সমস্ত কিছুর ভিউ, আমরা সেটা দেখলাম যে মার্কেট এখনও পর্যন্ত, আমেরিকান মার্কেট খুব শক্তিশালী তা না, তবে একটা বাউন্স ব্যাক হচ্ছে, সেটা আমরা সামান্য ডিজিআই দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম কোন কোন সেক্টরগুলো আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবারে আমরা একটু মার্কেটের অ্যাডভান্স ডিক্লাইন রেশিও দেখি, যেটা আমাদেরকে অনেকখানি হেল্প করবে। যদি নিফটি 50-র মধ্যে দেখেন, 50টা স্টকের মধ্যে 12টা হচ্ছে বেড়েছে এবং 38টা কিন্তু কমেছে। তাহলে দেখতেই পাচ্ছেন যে যেটা কমেছে সেটারই পাল্লা ভারী এবং প্রায় 3 গুণ। তাহলে রেশিও হচ্ছে 1:3 থেকে বেশি, 1:3 থেকে বেশি কিন্তু রেশিও অ্যাডভান্স ডিক্লাইন রেশিও। আমরা যদি টপ গেনার্স দেখি, তাহলে টপ গেনার্স এবং টপ লুজার, তাহলে দেখতে পাবেন মহিন্দ্রা এবং মহিন্দ্রা, ডক্টর রেড্ডি, আইসার মোটো, হিরো মোটোকপ। এটা দেখতে পাচ্ছেন কেন অটো সেক্টর বেড়েছে, এই দুটোর জন্য। আইসার মোটো মানে আমাদের বুলেট গাড়ি, এবং এবং হচ্ছে হিরো মোটোকপ। তো এরা দেখুন বেড়েছে, খুব যে প্রচুর বেড়েছে তা না, কিন্তু সামান্য হলে পরে বেড়েছে, এবং তার সঙ্গে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। তাহলে বুঝতে পারছেন কেন অটো সেক্টরকে টেনে নিয়ে গেছে, ফার্মা সেক্টরকে টেনে নিয়ে গেছে রেড্ডি, এবং এফএমসিজি সেক্টরকে নেসলে ইন্ডিয়া একা টেনে নিয়ে গেছে। সুতরাং এদের মধ্যে খুব বেশি গ্রোথ না হলেও হালকা গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। উল্টো দিক থেকে আইটি সেক্টর একদম ধুয়ে গেছে, 2.71% পড়েছে। দেখুন উইপ্রোর কী অবস্থা, এইচসিএল টেক, টিসিএস, ইনফি এবং ভারতী এয়ারটেল। বুঝতে পারছেন যে এরা কিন্তু সবাই হচ্ছে পড়েছে। আচ্ছা, টোটাল মার্কেটের যদি আমরা সাপেক্ষে ধরি যে মার্কেট স্ট্যাটিস্টিক্স, সেখানে দেখব 775টা অ্যাডভান্স বেড়েছে এবং 2000, এটাও কিন্তু 1:, মোটামুটি 1:3 কিন্তু রেশিওতে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে চলছে। 52 সপ্তাহের হাই 20টি মাত্র, কিন্তু 52 সপ্তাহের লো টাচ করেছে কতজন, 214টি। এই 20টি স্টককে আমাদের দেখা উচিত এবং তাদের সম্পর্কে ভাবনা চিন্তা করা উচিত। এই বাজারেও আপার সার্কিট হিট করেছে 82টা এবং লোয়ার সার্কিট হিট করেছে ঠিক তার 1:2 রেশিও আমরা বলতে পারি 177টা। সুতরাং আমরা একটা মোটামুটিভাবে মার্কেটে যদি দেখি, তাহলে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও কিন্তু বিয়ারিশ পক্ষে, সেটা কিন্তু আমাদের পক্ষে নয়। এবারে মিড ক্যাপ যে 150, সে মিড ক্যাপ 150 যে কোম্পানি রয়েছে, তার মধ্যে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও কত না, তার মধ্যে যদি আপনারা যেতে চান তাহলে দেখতে পাবেন যে মিড ক্যাপ 100 খুলে গেছে, মিড ক্যাপ 100 খুলে গেছে আমাদের। নিফটি মিড ক্যাপ 150, নিফটি মিড ক্যাপ 150-এর মধ্যে অ্যাডভান্স ডিক্লাইন রেশিও যদি দেখেন, তাহলে মাত্র 41টা কোম্পানি রয়েছে যারা পজিটিভ, এবং ডিক্লাইন রেশিওতে 109টা। এটা কিন্তু 1:2, আমরা 2.5 বলতে পারি, 1:2.5 অনুপাতে সে কিন্তু রয়েছে। এটাও কিন্তু খারাপ দিকেই যাচ্ছে, যদিও মিড ক্যাপ একটুখানি শক্তিশালী দেখিয়েছে, কিন্তু মোটামুটিভাবে ডিক্লাইন রেশিও কিন্তু খারাপ। যদি আমরা দেখি অ্যাবোট ইন্ডিয়া, যদি আমরা দেখি গ্লাসকো, আমরা দেখুন বার্জার পেন্ট, লিন্ড ইন্ডিয়া, ইন্ডিয়ান বি, গোদরেজ প্রপার্টিজ, সিজি পাওয়ার, ম্যাসডক, কোফোর্জ। দেখুন ডিফেন্স সেক্টরটা একটুখানি চাঙ্গাছে আমরা দেখলাম, তো তাদের স্টকগুলোকে একটু একটু করে উপরে উঠেছে এবং মার্কেটকে তুলে নিয়ে গেছে এই 150 কোম্পানিগুলোর মধ্যে। এবারে আমরা যদি দেখি যে 150 না করে স্মল ক্যাপের যে 250 আমরা বিচার করতে চাইছি, এই স্মল ক্যাপ 250-র মধ্যে ডিক্লাইন রেশিও কি, 250টি কোম্পানির মধ্যে 51টি কোম্পানি মাত্র কিন্তু কি করেছে, দেখুন পজিটিভ, আর 199টি, মানে 1:4 রেশিও, 1:4 রেশিওতে হচ্ছে এ চলছে। সেই জন্যই এর পার্সেন্টেজ 1.121% ফল করেছে, কারণ মাত্র 50টা কোম্পানি যে টিকে রেখেছে আর নেমেছে দেখুন প্রচুর। তার মধ্যে থেকে কারা কারা রয়েছে, ফার্মা কোম্পানির কিছু আমি চোখে দেখতে পাচ্ছি, কিছু দেখুন এফএমসিজি সেক্টরও আমি দেখতে পাচ্ছি। তো সেগুলো আপনারা নিজের একটু চেক করবেন, কোন কোন কোম্পানিগুলো, সে অনুযায়ী আপনারা বিচার বিশ্লেষণ করবেন। এবারে আমরা যদি ক্যাপিটাল মার্কেটের আমরা কি চেক করতে পারি,
না আমরা যেহেতু পাঁচটা দেখলাম, মোস্ট অ্যাক্টিভ ইকুইটিস কোনগুলো সবথেকে অ্যাক্টিভ ছিল আজকের দিনে। দেখবেন এই লিস্টটাকে যদি আপনারা নিয়মিত দেখতে থাকেন তাহলে দেখে বুঝবেন যে অ্যাক্টিভ কিসে হয়, ভ্যালু দিয়ে না ভলিউম দিয়ে। অর্থাৎ বেশি ট্রেড করেছে, আমরা প্রথমে ভলিউম দিয়ে দেখি। এই ভলিউম দিয়ে দেখাটা একটু অভ্যাস করুন। কী অভ্যাস করবেন? দেখবেন আইডিয়া একটা ছোট, ইয়েস ব্যাংক ছোট, এরা কিন্তু জোম্যাটো, সুজলন, এরা কিন্তু জে পাওয়ার, এগুলো যাদের নামগুলো, এই যে 10টা কোম্পানি, আমরা 10টা চেক করবেন, তো 10টার মধ্যে দেখবেন কিছু নাম প্রতিদিনই থাকে, আর কিছু নাম কিন্তু মাঝে মাঝে ঢুকছে নতুনভাবে। যেগুলো এই ভলিউম হঠাৎ করে নতুন আসছে সেগুলোতে অ্যাক্টিভিটি বেশি আছে। তাহলে এই নামগুলো প্রত্যেক দিন আমাদের দেখা উচিত এবং মোটামুটিভাবে আইডিয়া হয়ে যাবে যে আইডিয়াকে তো প্রতিদিনই দেখি, ইয়েস ব্যাংককে তো প্রতিদিনই দেখি, কিন্তু এনটিপিসি গ্রিনকে আমি সচরাচর দেখতে পাই না, কিন্তু আজকে দেখতে পেলাম। তাহলে আজকে হঠাৎ একটা ভলিউম এসছে, যদি হয় জোম্যাটোকে মাঝে মাঝে দেখতে পান, সুজলন, মান্নাপুরান, জিটিএল ইনফ্রা, জেপি পাওয়ার, টাটা স্টিল, সেল, ডিশ টিভি, ওলা ইলেকট্রিক, এনএইচপিসি, দেখুন সবগুলোর দাম হচ্ছে খুব কম। যদিও লেটেস্ট প্রাইস নিয়ে কোনো কথা বলতে দেয়নি, আমি আপনাদের এনএসসিতে যে সাইটে যেগুলো দেওয়া আছে সেগুলোই আমি দেখছি। দেখুন এর মধ্যে দামি স্টক প্রায় নেই বললেই চলে। গোল্ড বীজকে দেখুন মার্কেটে এসেছে, গোল্ড বীজ যেটা হচ্ছে আপনার 73 টাকার কাছাকাছি দাম, সে গোল্ড বীজ কিন্তু মার্কেটে ঢুকেছে। জিও ফিনান্স কিন্তু মার্কেটে এসেছে, বেশি ট্রেডেড হয়েছে। আর ভ্যালু হিসেবে অর্থাৎ বেশি টার্নওভার বেশি কোথায় হয়েছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এইচডিএফসি ব্যাংকে কারবার কিন্তু প্রচুর হয়েছে। ভ্যালু যদি যোগ করা হয় তাহলে প্রচুর, যেটা হচ্ছে 1,73,000 টাকার ট্রানজাকশান হয়েছে এইচডিএফসি ব্যাংকে। এরপর মনে করুন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আইসিসি ব্যাংক, ইনফিস, জোম্যাটো, টিসিএস আজকে অনেক কারবার হয়েছে। টিসিএস পড়েছে যদিও, দেখুন ম্যাসডক, রিলায়েন্স, বিএসসি ইত্যাদি, এই কোম্পানিগুলো তো দেখবেন যে এদের টার্ন ওভার বেশি এসেছে। প্রত্যেক দিনই আমরা কিন্তু এটা চেক করব। ইন্ডেক্স পারফরমেন্স মোটামুটি আমরা দেখে নিয়েছি, প্রাইস ব্যান্ড হিটের আমরা দেখে নিয়েছি 5-5টা করে, লার্জ ডিল, অ্যাডভান্স ডিক্লাইন রেশিও, স্টক ট্রেডেড। এবার ডেরিভেটিভ মার্কেটে গিয়ে আমরা করছি ওপেন ইন্টারেস্টের ব্যাপারটাকে একটুখানি দেখছি। ওপেন ইন্টারেস্টের মধ্যে আগের দিনও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে এমন জায়গাগুলোকে আমি দেখাচ্ছি। দেখুন আগের দিন আমাদের মনে আছে যে পুটের ঘটনাটা বেশি দেখেছিলাম, যেখানে কি বলেছিলাম, রাইজ ইন ওয়াই এবং রাইজ ইন প্রাইস। ওয়াইও বাড়ছে এবং তার সঙ্গে কি বাড়ছে, প্রাইসও বাড়ছে। এইটি যাতে বাড়ছে তাহলে আমরা বাজারের মোটামুটি একটা হাওয়াটাকে বুঝতে পারি। আমরা দেখেছিলাম পুটে, আজকেও কিন্তু সেই জিনিসটি আমরা দেখছি পুটে। এমন নয় যে সেটার মানে এটাই হবে। দেখুন অ্যাক্সিস ব্যাংক, এদের কিন্তু এই দুটো আমরা কি দেখছি, স্টক ফিউচার্সে কিন্তু ওয়াইটা বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইসও বাড়ছে। অর্থাৎ ফিউচার্স কিনে রেখেছে এবং সেটা কিন্তু বাড়ছে। আপনারা সিদ্ধান্ত নেবেন বা বিশ্লেষণ করবেন কি করবেন না করবেন। কোটাক ব্যাংক, ব্যাংকিং সেক্টরটাকে দেখুন, অ্যাক্সিস এবং কোটাক ব্যাংক, ব্যাংকিং সেক্টরটা স্ট্রং, তাহলে ব্যাংকিং সেক্টরের স্টকগুলোকেও কিন্তু কিনে রেখেছে। ট্রেন্ড, ইন্ডিগো তো জানেন আজকে ভালো রেজাল্ট করেছে। কুফর্জ দেখুন ডিফেন্স সেক্টরের, মারুতি অটো সেক্টরের, অ্যাক্সিস ব্যাংকে আবার স্টক ফিউচার্সে দেখলেন, ঠিক আছে। আইটিসি, গেইল, কারণ হচ্ছে এখানে হচ্ছে কোন এক্সপায়ারির জন্য এটা দেখেছেন, হিন্দুস্তান লিভার, এফএমসিজি সেক্টর, আচ্ছা হিরো মোটোকর্প, নেসলে ইন্ডিয়া, হিরো মোটোকর্প অটো সেক্টর, নেসলে ইন্ডিয়া আপনার হচ্ছে যে এফএমসিজি। সুতরাং আপনারা দেখছেন সিপলা, সেটা কিসে, সেটা হচ্ছে আপনার ফার্মা। তাহলে এই সেক্টরগুলোতে, এই স্টকগুলোতে সেক্টরটা ভালো এবং এই স্টকগুলোতে লোকেরা ফিউচার্সকে কিনে রেখেছে এবং তাদের দামও বাড়ছে। আমি শুধু বিশ্লেষণ করলাম, দেখানো অনুযায়ী সিদ্ধান্ত আপনারা নেবেন। আচ্ছা, কোনগুলোর ওয়াই পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে প্রাইসও পড়ছে, দেখুন সবগুলো কল সেক্টরের মধ্যে সবের দাম পড়ছে। এইচডিএফসি ব্যাংকের কিন্তু এইটি কিন্তু গুরুত্ব দিচ্ছে না লোকে। ব্যাংকিং সেক্টর উন্নত, কিন্তু ব্যাংকিং সেক্টরের এইগুলোতে কি করেছে, ওয়াই কিন্তু স্লিপ করছে এবং তার সঙ্গে প্রাইসও স্লিপ করছে। ব্যাংকিং সেক্টর স্ট্রং হওয়া সত্ত্বেও এই দুটি ব্যাংকে কিন্তু তারা গুরুত্ব দিচ্ছে না। এবং খুব দূরের যে পুটগুলো ব্যাংকিং সেক্টরে, ভালো করে দেখুন ব্যাংকিং সেক্টরে দূরের পুটগুলোর কিন্তু দাম পড়ছে এবং ওয়াই পড়ে যাচ্ছে পুটগুলোর।
সাধারণত কলগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু পুটও যোগ হয়েছে। কতর হয়েছে সেইগুলোকে আপনারা দেখুন, কতর পুটগুলোর দাম পড়ছে, অর্থাৎ অততে যেতে পারবে না এমনই একটা চিন্তাভাবনা করছে। এশিয়ান পেন্ট কিন্তু SBIN ব্যাংকিং সেক্টর বাড়লেও এইগুলো কিন্তু খারাপ দেখাচ্ছে। ভারত ফোর্জ, IRFC, ব্রিটানিয়া, SBIN, আদানি এন্টারটেনমেন্ট এগুলো কিন্তু সবই স্লিপ করছে ফিউচারের বলুন ভ্যালুগুলো ওপেন ইন্টারেস্টে। সুতরাং এই গেল মোটামুটি এখানে আমরা কিছুটা জিনিস জানতে পারলাম। আমরা যদি নিফটির একবার চেনটাকে দেখে নিই, আমি জানি না নিফটির 27শে ফেব্রুয়ারি, তো 27শে ফেব্রুয়ারির মধ্যে আপনারা দেখলে পরে আপনারা দেখতেই পাচ্ছেন কোন অঞ্চলগুলোতে বেশি রয়েছে ওপেন ইন্টারেস্ট। একটুখানি করে দেখুন এবং সেই রেঞ্জগুলোকে দেখার চেষ্টা করুন। আর সেই রেঞ্জগুলোকে দেখুন 22,900, 22,750, আচ্ছা 22,650 এবং এদিকে এই স্ট্রাইকগুলোতে বেশি দেখতে পাচ্ছেন। এখানে লাখের ওপরে মাত্র দুটো এবং এখানে লাখের ওপরে কল সাইডে কিন্তু অনেক বেশি। যারা অপশন চেন অ্যানালিসিস জানেন তারা এইটুকুতেই তাদের যথেষ্ট হবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে একটা ভিউ আমরা দেখতে পেলাম সমস্ত কিছুর। আশা করি এর উপরে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে কি করবেন না করবেন। এই হচ্ছে টোটাল মার্কেটের এই মুহূর্তে অবস্থা। এরকম অবস্থা। আমরা একটু ওয়ার্ল্ড মার্কেটটা শেষকালে দেখে নিয়ে আমরা বন্ধ করে দেবো। আজকের আলোচনা এখানকার পর্যন্তই হবে। দেখুন আমরা যে বলছি পুল ব্যাকটা আসছিল সেটা দেখুন DJI দেখুন 105 পয়েন্ট 110 পয়েন্ট ছিল, সেটা 160 পয়েন্ট হয়েছে চেঞ্জটা। এবং যেটা SP500 SPX 500 যেটা নেগেটিভে ছিল সে একটু পজিটিভ হয়েছে। ন্যাসড্যাক যেটা অনেকটা বেশি মাইনাস ছিল সেটা 52, 92, 95 পয়েন্ট এসে দাঁড়িয়েছে। সুতরাং একটা পুল ব্যাক কিন্তু ওয়ার্ল্ড মার্কেটে আসছে। আমরা দেখব যে কালকে কোথায় ওপেন হচ্ছে, কালকে কি হচ্ছে এবং তার সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নেব। আজকের আলোচনা এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।